আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনের দক্ষিণ গাজায় রোববার 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে নিহত 2 সেনার একজন মেজর, অন্যজন স্টাফ সার্জেন্ট, দুজনেই দক্ষিণে কর্মরত ইউনিটের সদস্য ছিলেন। ইসরায়েলি বাহিনী জানিয়েছে এই ঘটনায় গাজা ব্রিগেডের কম্ব্যাট ইঞ্জিনিয়ারিং হেভি ইকুইপমেন্ট ইউনিটের এক রিজার্ভ সেনা গুরুতর আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাকে মাঠ থেকে সরিয়ে কাছাকাছি একটি হাসপাতালে নেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাদের ওপর হামলার ঘটনা এমন সময় ঘটল যখন গাজা উপত্যকার বিভিন্ন এলাকায়, বিশেষ করে দক্ষিণে নিয়মিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে যাচ্ছে ইসরায়েল। এর আগে রোববার হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস গাজা উপত্যকার সব এলাকায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে তাদের পূর্ণ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং রাফায় ঘটে যাওয়া ঘটনার বিষয়ে কোনো ভূমিকা থাকার কথা অস্বীকার করেছে। এক বিবৃতিতে আল কাসাম বলেছে, আমরা যেসব বিষয়ে একমত হয়েছে তার সবকিছু বাস্তবায়নে আমাদের সম্পূর্ণ অঙ্গীকার নিশ্চিত করছে, যার মধ্যে প্রধান হল গাজা উপত্যকার সব এলাকায় যুদ্ধবিরতি। বিবৃতিতে বলা হয়, রাফা এবং এর আশেপাশের এলাকাগুলো রেড জোন, যা ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন। কাসাম ব্রিগেডস আরও বলেছে, 2025 সালের মার্চে শত্রুতা পুনরায় শুরু হবার পর থেকে রাফায় তাদের অবশিষ্ট ইউনিটের সঙ্গে তাদের যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন রয়েছে। তারা শহীদ হয়েছেন নাকি এখনো বেঁচে আছেন সেই সম্পর্কে তাদের কাছে সেই সময় থেকে কোনো তথ্য নেই। ইসরায়েলি প্রতিবেদন অনুযায়ী 2টি আলাদা হামলায় তাদের সেনারা হতাহত হন। এর একটি স্নাইপার হামলা, অন্যটি এক্সপ্লোজিভ ডিভাইসের বিস্ফোরণ। রাফায় অবস্থানরত দখলদার বাহিনীকে লক্ষ্য করে হামলা 2টি চালানো হয়। এ ঘটনার পর ইসরায়েলি বাহিনী রাফার বেশ কয়েকটি স্থানে হামলা শুরু করে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, দক্ষিণের একাধিক এলাকায় কামানের গোলাবর্ষণ এবং বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গাজা উপত্যকার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে রোববার পর্যন্ত ইসরায়েলি বাহিনী 80 বার চুক্তি লঙ্ঘন করেছে, যা যুদ্ধবিরতি চুক্তি এবং আন্তর্জাতিক মানবিক আইন উভয়েরই স্পষ্ট লঙ্ঘন। লঙ্ঘনগুলোর মধ্যে রয়েছে গোলাবর্ষণ, ড্রোন ব্যবহার ও বেসামরিক লোকজনকে গ্রেফতার। বিবৃতিতে বলা হয়, দখলদার বাহিনী বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে সরাসরি গুলি চালাচ্ছে, ইচ্ছাকৃতভাবে কামানের গোলাবর্ষণ করছে, ফায়ার বেল্টের ব্যবহার এবং গ্রেফতার চালাচ্ছে। মিডিয়া অফিস বলেছে, ইসরায়েলি ট্যাঙ্ক ও সাজোয়া যানগুলো আবাসিক এলাকাগুলোর কাছাকাছি অবস্থান নিয়েছে। অন্যদিকে ড্রোন এবং যুদ্ধ বিমানগুলো বেসামরিক এলাকায় নজরদারি ও গুলি চালানো অব্যাহত রেখেছে। তারা জানিয়েছেন, বেশ কয়েকটি হামলায় রিমোট টার্গেটিং ব্যবস্থাযুক্ত ইলেকট্রনিক ক্রেন ব্যবহার করা হয়েছে। নথিবদ্ধ লঙ্ঘনের ফলে গাজা উপত্যকায় অন্তত 97 জন ফিলিস্তিনি নিহত এবং 230 জনেরও বেশি আহত হয়েছেন। মিডিয়া অফিস সতর্ক করে বলেছে, এই ধরনের লাগাতার আগ্রাসন যুদ্ধবিরতি ভেঙে যাবার হুমকি সৃষ্টি করেছে। মেডিকেল সূত্রের বরাতে আরব নিউজ জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকার পরেও রোববার গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 45 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সূত্রগুলো জানিয়েছে, আল জাওয়াইদা শহরের একটি আবাসিক এলাকায় একটি কফি শপে হামলা চালানো হলে 6 জন প্রাণ হারান এবং আরও কয়েকজন আহত হন। এই আল জাওয়াইদা শহরে বেশ কয়েকটি হাসপাতাল এবং বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের জন্য তাঁবু রয়েছে। একই শহরে সালেট নামে পরিচিত একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় একজন ফিলিস্তিনি নিহত হন। মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরের একটি স্কুলের ভেতরে বাস্তুচ্যুতদের আশ্রয়ের জন্য তৈরি তাঁবুতে ইসরায়েলি বিমান হামলায় 4 জন নিহত এবং শিশুসহ 13 জন আহত হয়েছেন। একই শিবিরের আল আহলি ক্লাবের আশেপাশে চালানো আরেক হামলায় আরও 2 জন ফিলিস্তিনি নিহত হন। নুসাইরাত শিবিরে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো বিমান হামলায় নিহত হন 6 জন। শিবিরের পশ্চিমে চালানো অন্য এক হামলায় একজন ফিলিস্তিনি প্রাণ হারান এবং 7 জন আহত হন। উত্তর গাজার বেইত লাহিয়া শহরের কামাল আদওয়ান হাসপাতালের কাছে একটি ইসরায়েলি ড্রোন হামলায় 2 জন নিহত হয়েছেন। মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবিরের একটি বাড়িতে বোমা হামলা হয়েছে। এতে 4 জন ফিলিস্তিনি নিহত এবং 8 জন আহত হন। গাজা সিটির একটি আবাসিক অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে চালানো বিমান হামলায় আরও 2 জন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
অন্যদিকে একই শহরে চালানো আরেক হামলায় একজন প্রাণ হারিয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আসদা এলাকায় বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় আরও ৫ জন ফিলিস্তিনি নিহত হন। রোববার দিনভর হামলা চালানোর পর গভীর রাতে ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা করেছে তারা গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকরে আবার জোর দিয়েছে। সামরিক বাহিনীর দাবি, হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করার প্রতিক্রিয়ায় এসব হামলা করা হয়। বিশেষত রাফায় তাদের সেনাদের লক্ষ্য করে হামলা চালানো এবং ২ ইসরায়েলি সেনাকে হত্যা করার কারণে ইসরায়েলের এই পদক্ষেপ। পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলি হামলা বন্ধের সিদ্ধান্তটি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আসা চাপের পর নেওয়া হয়। চুক্তি ভেঙে পড়া রোধ করার জন্য ইসরায়েলকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেন, দক্ষিণ গাজায় ইসরায়েলি বাহিনীর মধ্যে সাম্প্রতিক প্রাণহানির জন্য হামাসের নেতৃত্ব দায়ী নয়। রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এই হামলার জন্য অভ্যন্তরীণ কিছু বিদ্রোহী গোষ্ঠীকে দায়ী করেন। ট্রাম্প স্পষ্টভাবে বলেন, হামলা যারাই করুক এটি মোকাবেলা করতে হবে, কঠোর এবং সঠিক পন্থায় এর জবাব দেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি বজায় থাকবে এবং ওয়াশিংটন স্থিতিশীলতা বজায় রাখার উদ্দেশ্যে তার অঙ্গীকার বজায় রাখবে। তিনি বলেন, হামাসের সঙ্গে আমাদের খুব শান্তিপূর্ণ অবস্থা বজায় রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের জামাতা উপদেষ্টা জেরেড কুশনার বলেছেন, তিনি বিশ্বাস করেন হামাস সৎ উদ্দেশ্যে বন্দীদের মরদেহ উদ্ধারের চেষ্টা করছে। একই সঙ্গে ইচ্ছাকৃতভাবে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়াটি দীর্ঘায়িত করছে না বলেও জানান তিনি। ২৮ মৃত বন্দীর মধ্যে এখনও ১৬ জনের মরদেহ গাজায় রয়েছে। হামাস জানিয়েছে, ইসরায়েলের ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে গাজার অবশিষ্ট মরদেহগুলো খুঁজে পেতে তাদের সমস্যা হচ্ছে। তবে ইসরায়েলের দাবি, হামাসের কাছে অধিকাংশ মরদেহ আছে এবং যে কোনো সময় তা হস্তান্তর করা সম্ভব। হামাস ও ইসরায়েলের পরস্পর বিরোধী বক্তব্যের বিষয়ে যুক্তরাষ্ট্রের মনোভাব জানতে চাইলে সিবিএস-এর এক অনুষ্ঠানে জেরেড কুশনার বলেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে এই বিষয়ে জোর চেষ্টা চালানো হচ্ছে। ইসরায়েল যেই তথ্য দিয়েছে তা মধ্যস্থতাকারীদের মাধ্যমে দ্রুত হামাসের কাছে পৌঁছানো হচ্ছে, যাতে দ্রুত মরদেহ উদ্ধার করা যায়। তিনি আরও বলেন, একে অপরকে দোষারোপ করার পরিবর্তে আমরা উভয় পক্ষকে দায়িত্বশীলভাবে সমাধানের পথ খুঁজতে আগ্রহী করার চেষ্টা করছি। হামাস সত্যি মরদেহগুলো খুঁজছে কিনা এমন প্রশ্নের জবাবে কুশনার হ্যাঁ সূচক জবাব দেন। তিনি বলেন, মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে আমরা যেই তথ্য পাচ্ছি তার অর্থ হল হামাস এখন পর্যন্ত চুক্তিকে সম্মান করার চেষ্টা করছে। অবশ্য পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তিত হতে পারে। আমরা তাদের কার্যক্রম নজরে রাখছি। ইরানি পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজিবাবাই বলেছেন, গাজার যুদ্ধবিরতি যেন যুদ্ধ অপরাধীদের বিচারের বিষয়টিকে ভুলিয়ে না দেয়। ন্যায়বিচার ও যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিকে উপেক্ষা করা যাবে না। জেনেভায় আইপিইউর সম্মেলনের অবকাশে মুসলিম দেশগুলোর আন্তঃসংসদীয় ইউনিয়নের বৈঠকে গাজা যুদ্ধ সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে হাজিবাবাই বলেন, আন্তর্জাতিক সমাজের দায়িত্ব হল গাজার বেসামরিক জনগণের বিরুদ্ধে গণহত্যার নির্দেশদাতা ও বাস্তবায়নকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা। ইরানের সংসদের ডেপুটি স্পিকার ইসরায়েলি গণহত্যার প্রতি যুক্তরাষ্ট্রসহ কিছু পশ্চিমাদের দেশের সমর্থনের নিন্দা জানিয়ে বলেন, এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইন শৃঙ্খলার জন্য হুমকি এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর গ্রহণযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি বলেন, দখলদার ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে এই অবৈধ অস্তিত্ব মানবিক বিপর্যয় অব্যাহত রেখেছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভূমিকাকে দুর্বল করেছে। তিনি গাজার যুদ্ধকে মানবতার বিবেকের একটি বড় পরীক্ষা হিসেবে বর্ণনা করেন এবং মুসলিম বিশ্বে ঐক্য, সংহতি ও ন্যায় বিচার পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে ফিলিস্তিনে মর্যাদাপূর্ণ ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান। বিশ্বের বিভিন্ন দেশের পার্লামেন্টের সম্মিলিত ফোরাম আইপিইউর ১৫১তম সম্মেলন রোববার সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হয়। সেখানে ইরানের সংসদীয় প্রতিনিধি দল অংশ নিয়েছে। ইয়েমেনের আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল করিম আল গামারির শাহাদাত বরণের পর শোক ও সংহতির বার্তা পাঠিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপোর। সশস্ত্র বাহিনীর নতুন চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল ইউসুফ হাসান আল মাদানির কাছে পাঠানো বার্তায় পাকপোর বলেন,
আল গাবির শাহাদাত ইয়েমেনের দৃঢ় প্রতিজ্ঞ ও বীর জনগণের আঞ্চলিক শত্রুদের মোকাবেলার সংকল্পকে আরও গতিশীল করবে। তিনি বলেন, ইয়েমেনের এই সংগ্রাম বৃহত্তর প্রতিরোধক্ষ, বিশেষ করে ফিলিস্তিনি জনগণ এবং গাজার জনগণের পক্ষে এক অভূতপূর্ব পদক্ষেপ। আইআরটিসি কমান্ডার জোর দিয়ে বলেন, এই ধরনের আত্মত্যাগ বৈশ্বিক সাম্রাজ্যবাদ এবং আন্তর্জাতিক জায়নবাদের মোকাবেলা করার সংকল্পকে আরও শক্তিশালী করবে। তিনি ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সঙ্গে অভিন্ন হুমকি মোকাবেলায় কৌশলগত সহযোগিতা আরও গভীর করার জন্য ইরানের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিপিওস। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।